বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন একরামুল হক সায়েম, সাবেক সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু ছোট করে তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মানভেদে বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ৫০ থেকে ৬০ টাকা। শসা প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা, গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। সবচেয়ে বেশি লেবুর দাম, এক মাস আগেও লেবুর হালি ছিল ২০ থেকে ৩০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। উন্নত জাতের লেবুর হালি ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা এবং গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। নিত্যপণ্যের দাম প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে গত রমজান মাসের চেয়ে এই রমজানে বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে, দাম কমেছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন এখন বাংলাদেশে মোট ভোটার সংখ্যা ১২,৩৭,৩২,২৭৪ জন। এটি রবিবার সিইসি জানান যে এখন দেশে মোট নারী ভোটার ৬,৩,৬৯,৬৬৬, পুরুষ ভোটার ৬,৩৩,৬১,৬১৫ জন, আর হিজরা পরিচয়ে ভোটার আছেন ৯৯৪ জন। মোট ভোটারের এই সংখ্যা দাঁড়িয়েছে ২০২৪ সালের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে, এবং এতে ১৮,৮২,১১৪ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন এবং চলতি বছরের হালনাগাদ কার্যক্রম চলছে। এরপরে যে তথ্যটি তা হচ্ছে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের জন্য ৫% কোটা ছিল। এখন এই ৫%-র মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করা হবে, কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। এবং সবশেষ আরেকটি তথ্য খুব ছোট করে, সেটি হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ২৫২,৮০,০০,০০০ ইউএস ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১,০৯৪ কোটি টাকা। এটি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড রেমিটেন্স। এটি রবিবার বাংলাদেশ ব্যাংকের যে হালনাগাদ প্রতিবেদন সেখান থেকে এই তথ্য জানা গেছে। এই ছিল কিছু তথ্য, আমরা আলোচনায় চলে যাব। আমি শুরুতে একটু তানভীর হোসেন আপনার কাছে আসি। বাজারের যে দাম দরের কথা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি, অথবা যেগুলো বলছিলাম কয়েকটি তুলে ধরছিলাম, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন, দাম কেমন দেখছেন তানভীর হোসেন? দাম কি কমেছে গত বছরের তুলনায় অথবা স্থিতিশীল রয়েছে? ধন্যবাদ। দাম কমেছে বা স্থিতিশীল রয়েছে এরকম কোন রেকর্ড আসলে আমরা ডেফিনেটলি শফিকুল আলম সাহেব বলেছেন, কিন্তু সেরকম কোন রেকর্ড আমার কাছে মনে হলো যে উনি উপস্থাপন করেননি, কিংবা আমরা কোনো ডেটা এরকম পাইনি। তবে এবার বিস্ময়করভাবে যেটা বেড়েছে সেটা হলো লেবুর দাম। যেটা হয় রমজান মাসে বাংলাদেশে কনজাম্পশন অনেক বেড়ে যায়। আর একটা বড় সমস্যা হলো যে আপনি যদি শুধু ঢাকার কথা বলেন, সেখানে আপনি দেখবেন যে অনেক বেশি ট্রেজারার্স। এখন এই যে আপনার হলো উৎপাদকের তুলনায় যখন আপনার বিপণনকারীদের সংখ্যা যখন বেড়ে যায়, তখন বাজারের যে মূল্য সেটা নিয়ন্ত্রণ কিন্তু বিপণনকারীদের হাতে চলে যায়। সুতরাং যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই জায়গাটাতে পুরোপুরিভাবে তারা সেই সুযোগটা তারা নিচ্ছে, সেটা এনক্যাশ করছে। এখন এই পরিস্থিতি আসলে এটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিটা আছে। রোজার মাস আসলেই সবকিছুর দাম বেড়ে যায় এবং সাধারণ মানুষ সেটাকে নিয়ে একেবারে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, কারণ রোজার মাস আসলেই তো কারো আর ইনকামটা বেড়ে যায় না, ইনকাম তো তার আগে যা ছিল সেরকমই থাকে। তো এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণের যে মেকানিজম
বা সিন্ডিকেট থাকে, এটা আমরা সবসময় শুনি জানি, এবং সেটা পত্রিকাতে এবং সংবাদ মাধ্যমে খুবই আসে। কিন্তু এই জায়গাগুলোতে খুব উদ্যোগ যে সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং রমজানের আগে যে একটা দীর্ঘ প্রস্তুতি যদি নেয়ার কথা থাকে, সেই প্রস্তুতিটা আসলে আমরা এবার কোনোভাবে দেখেছি বলে আমার কাছে মনে হয় না। আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন যে রোজার মাসে ৩ টা ঘটনা ঘটে। একটা হলো যে ১ম ১০ থেকে ১৫ দিন বাজার পরিস্থিতি খুবই উত্তপ্ত থাকে। তারপরে সেকেন্ড মিড টার্মে এসে হলো যে অন্যান্য যেসব ঈদের যে কেনাকাটা, সেই মার্কেটের অবস্থাটা একটু দেখা যায় যে খুব বেশি দাম বেড়ে গেছে। এবং শেষে এসে আপনার হলো যে মানুষ যখন বাড়ি ফিরবে বা ঈদ উদযাপন করার জন্য তার আ অ্যা পরিবার পরিজনের কাছে যাবেন, ওই সময়টাতে বাসের ভাড়া বেড়ে যায়। তো এখন বাজারের যে দাম নিয়ন্ত্রণ করা যায়নি সেটা আমরা দেখেছি। কিন্তু সামনে যেটা পড়ে আছে বাসের ভাড়া, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেটা নিয়ে যদি সরকার উদ্যোগী হয় তাহলে আমার কাছে মনে হয় জনগণের জন্য সেটা খুবই হেল্পফুল হবে। কারণ এই পরিস্থিতি নিয়ে আমার কাছে যেটা মনে হয় একটা দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী পরিকল্পনা দরকার। সেটা কোন সরকারের কাছ থেকে আসলে পাওয়া যায়নি। আবার এই উন্মুক্ত বাজার ব্যবস্থাপনায় যে সবকিছু খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটাও কিন্তু না। সুতরাং এই পরিস্থিতি থেকে আমার কাছে মনে হয় যে জনগণের মধ্যে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের নৈতিক মূল্যবোধ বা নৈতিক জাগরণ দরকার। সেটা কিভাবে ইনজেক্ট করা যায়, সেখানে কিভাবে সচেতনতা বাড়ানো যায়, এবং পাশাপাশি আপনি বুঝবেন যে এই সময়গুলোতে প্রচুর আপনার হলো যে বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে লোকজন এসে ব্যবসা করে। তাদের টার্গেট থাকে যে ঈদের সময়, এই রোজার সময় ব্যবসাটা করবে। আপনি দেখুন রাস্তার ধারে প্রচুর ইফতারির দোকান হয়। সেখানে এই যে বিষয়টা হচ্ছে, সেখানেও কিন্তু এই বাজার পরিস্থিতির জন্য আপনার সেটাও কিন্তু একটা দায়ী। একদিকে কনজাম্পশন বাড়ছে, নতুন ট্রেজারার্স ঢুকে পড়ছে মার্কেটে, এবং এই সবকিছু মিলে যে বিশৃঙ্খল অবস্থা, সেটাকে আমার কাছে মনে হয় যে একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে হয়তো জি খানিকটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং সরকারের সেই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার বলে আমি মনে করি। জি, তানভীর হোসেন ধন্যবাদ। একরামুল হক ধন্যবাদ। সাহেব, জি আমি একটু আপনার কাছে আসি। একরামুল হক সাহেব যে বিষয়টি বলছিলেন, এই যে সিন্ডিকেট, আমরা জানি, আমরা এগুলো সবসময় শুনে আসছি, সিন্ডিকেট স্বাভাবিক সময়েও থাকে, রমজানের সময়ও শুনি। ভোক্তা অধিকার মাঠে আছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রমজানের দিন ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছে এবং মাঠে গিয়েছে। কিন্তু একটি প্রশ্ন আসলে, যেটি সবসময় রমজানে আমরা দেখেছি বিগত বহু বছর ধরেই, যে আসলে রমজানে পণ্যের দাম বাড়ে, সেটি এক বিষয়। কিন্তু সরকারের পক্ষ থেকে মুখে বলে হোক, মাঠ পর্যায়ে হোক, আপনি তেমন কোনো অ্যাক্টিভিটি কি দেখতে পাচ্ছেন একরামুল হক সাহেব? আসলে প্রথম কথা হলো, গতকাল যে প্রেস সচিব শফিকুল আলম যে সংবাদ সম্মেলনটি করেছিলেন, সেখানে আমি ছিলাম। তিনি আহ, কিছু ডেটা আকারে উপস্থাপন করেছেন যে গত রমজানে নির্দিষ্ট কিছু পণ্যের দাম কেমন ছিল, এবার কেমন ছিল। সেগুলো কিছু কিছু পণ্যের ক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে গতবারের চেয়ে এবার দাম কিছুটা কম আছে। কিন্তু আমার কথা হলো যে গতবারের চেয়ে কম বেশি সেটা বড় বিষয় না। বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের সাধারণ মানুষ তাদের কাছে আসলে সহনীয় কিনা, তারা আসলে তাদের নাগালের মধ্যে কিনা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং রমজান আসলে এই বিষয়টি আমরা সবসময় আলোচনা করি। আমরা আমাদের রমজানের আগে থেকেই আমরা আমাদের এটিএন বাংলাতেও এই দ্রব্যমূল্য নিয়ে ধারাবাহিক রিপোর্টিং করেছি, এখনো রিপোর্টিং হচ্ছে। তো এই বিষয়টি হচ্ছে যে এটি আসলে মুক্তবাজার অর্থনীতিতে, যেটি আমরা আগের আলোচক বলেছেন যে সবকিছু যে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে নিয়ন্ত্রণ করা যাবে, এটি আসলে খুব বেশি হয়তো সম্ভব নয়। আমরা আগেও দেখেছি আহ, রমজান আসলেই কিছু পণ্যের বাজার বেড়ে যাচ্ছে। ধরেন লেবুর যে দাম, এটি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই ধরনের, যেমন তরমুজের দাম বিভিন্ন সময় একবার কেজি থেকে পিস হিসেবে করা হয়েছে, আবার কিন্তু আগের আগের মতোই চলে এসেছে। তো সরকারের, আপনি যেটি প্রশ্ন করেছেন যে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ আছে কিনা, দৃশ্যমান পদক্ষেপ বলতে এখানে দুটি বিষয়, একটি হলো সিন্ডিকেট ভাঙা, আর একটি হলো বাজার তদারকি। সিন্ডিকেট ভাঙ্গার ক্ষেত্রে আমরা আসলে খুব বেশি দেখি নাই যে ব্যবসায়ীদের সাথে দফায় দফায় বসা হয়েছে কিনা, বা ব্যবসায়ীদেরকে কঠোরভাবে মেসেজ দেওয়া হয়েছে কিনা যেন তারা সাপ্লাই চেইনটি ঠিক মতো রাখে এবং মজুতদারের মাধ্যমে দ্রব্যমূল্যের
দাম যেন বৃদ্ধি না ঘটায়, সেটি আমাদের চোখে খুব বেশি একটা পড়েনি। একই সাথে বাজার মনিটরিং আসলে এটা ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিংবা বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটা করা হয় এটা খুব স্বল্প পরিসরে। এই মানে যেটা হচ্ছে এটা অনেকটা মিডিয়া ট্রায়াল বলতে পারেন, যে কিছু মিডিয়া থাকে কিছু এলাকায়, যেমন আজকে কারণ বাজারে বাজার মনিটরিং করেছিল ভোক্তা অধিকারের পক্ষ থেকে, এরকম হয়তো কিছু এলাকায় করা হচ্ছে, কিন্তু মানে সবগুলো বাজারে, বিশেষ করে যে বাজারগুলোর মাধ্যমে সারা দেশে প্রভাব পড়বে সেরকম ভাবে আসলে করা হচ্ছে কিনা, নিয়মিত ভাবে করা হচ্ছে কিনা, এবং দীর্ঘমেয়াদে যেন বাজার ব্যবস্থা ঠিক থাকে সেভাবে করা হচ্ছে কিনা, সেক্ষেত্রে বলবো যে দৃশ্যমান আমরা সরকারের খুব দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। জি, আপনাকে ধন্যবাদ একরামুল হক সাহেব। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে আসি। নির্বাচন কমিশনের কাজের গতি আসলে কেমন দেখছেন? ভোটার হালনাগাদ কার্যক্রম যেটি চলছে কেমন চলছে? আরেকটি বিষয় একটু যোগ করি ছোট করে, আপনি যদি সংক্ষেপে বলেন বিষয়গুলো, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা শুনতে পারছেন কিনা, এমন কোনো আলোচনা হচ্ছে কিনা? আচ্ছা, প্রথম কথা হলো নির্বাচন কমিশনের প্রস্তুতি। নির্বাচন কমিশন কিন্তু এএমএম নাসির উদ্দিন নেতৃত্বে এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে তারা সংসদ নির্বাচনের নানা ধরনের প্রস্তুতি শুরু করেছে। শুরু থেকে যেটি আমি আপনার এই প্রোগ্রামেও বারবার বলেছিলাম, যে সিসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে সংস্কার কমিশনগুলোর বিষয়ে। গত একটি প্রোগ্রামেও বলেছেন যে ঐকমত্য কমিশনের 6 মাসের মেয়াদ আছে। সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো চূড়ান্ত করবে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে। এখন 6 মাস পরে সেগুলোর একটা চূড়ান্ত প্রস্তাবনা আসবে যে এই বিষয়গুলোতে সংস্কার করার প্রয়োজন। তো সেক্ষেত্রে খুব একেবারে বড় পরিসরে যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করতে পারছে তা কিন্তু হচ্ছে না। যেটি আগে বলেছিলাম যে আইন বিধিগুলো আসলে কি হবে, যেমন সীমানা পুনর্নির্ধারণ, এই কাজগুলো আবেদন আসছে কিন্তু সীমানা পুনর্নির্ধারণের কাজ কিন্তু এখনো শুরু করতে পারে নাই। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার কাজ এখনো শুরু করা যায়নি। এখন যেটি করা হচ্ছে মূলত ভোটার তালিকা হালনাগাদের কাজটি চলছে। ভোটার তালিকা আজকে ভোটার দিবসে মূলত এই 2024 সাল পর্যন্ত যে ধরনের তথ্য উপাত্তগুলো নির্বাচন কমিশনের কাছে ছিল সেই অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করেছে, এবং আপনি জানেন যে 1.5% মতো ভোটার বেড়েছে, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে এই সংখ্যাটা আরো অনেক বেশি হওয়ার কথা, অর্থাৎ ভোটারও আরো বাড়ার কথা, একই সাথে মৃত ভোটার অনেক বেশি বাদ পড়ার কথা, কিন্তু সেই অনুযায়ী নির্বাচন কমিশনের যেই টার্গেট ছিল সে টার্গেট ফুলফিল হয় নাই। সেজন্য একেবারে জুন পর্যন্ত নির্বাচন কমিশন টার্গেট রেখেছে, জুন পর্যন্ত যে কেউ এই ভোটার তালিকা, অর্থাৎ যে ভোটার তালিকার মাধ্যমে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে এই তালিকায় সংযুক্তির সুযোগ আছে। এবং এই জুনের পরেই কিন্তু চূড়ান্ত ভোটার সংখ্যা আমরা বুঝতে পারবো, যেই ভোটার সংখ্যা দিয়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয়ত আপনি বলছেন স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নিয়ে যেরকম রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভক্ত অবস্থান সেটা কিন্তু একইভাবে রয়েছে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্ধিত সভায় আমরা দেখেছি, বিএনপি বর্ধিত সভায় স্থানীয় যে প্রতিনিধিরা বিএনপি তারাও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে ছিল, এবং বিএনপি শীর্ষ নেতৃত্ব স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে। সংসদ নির্বাচনের আগে অন্তত স্থানীয় সরকার নির্বাচন তারা চান না, কিন্তু একই সাথে জামাত, ছোট ছোট দলগুলো এবং নাগরিক পার্টি যেটি আত্মপ্রকাশ ঘটেছে তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চান। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু অনেকটা একই রকম অবস্থান, আমরা যদি বলি যে বিএনপির মতো যে অবস্থান, সেটাই বলা হচ্ছে যে সংসদ নির্বাচনের ফোকাস যেন নষ্ট না হয় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে, সেজন্য তারা সংসদ নির্বাচনের বাইরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির দিকে যেতে চান না। কিন্তু তারপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যদি তাদেরকে বলা হয়, চিঠি দেওয়া হয় স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এক্ষেত্রে কিছু করার নেই। জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, একটু আপনার কাছে আসি। অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো দিচ্ছিলাম সেখানেও ছিল, আবার একটু তুলে ধরি দর্শকদের জন্য। সেটি হচ্ছে যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং এই সিদ্ধান্তটি ঘোষণা হওয়ার পরপরই অথবা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আসার পরপরই আমরা দেখছি এটি নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ। এটা খুবই একটা ইন্টারেস্টিং পজিশন সরকারের।
কারণ যারা সরকারে এই ইন্টারিম গভর্নমেন্টে যারা আসলো, যে ম্যান্ডেট নিয়ে আসলো বা যেখান থেকে এই বিপ্লব অথবা আপনার হলো গণ অভ্যুত্থানের সূচনা হলো, সেখানে কিন্তু এই কোটা বিষয়টা একটা মুখ্য বিষয় ছিল। এবং সেখানে কোনো কোটা চাই না এবং কোটা আমাদের দরকার নেই, সেই বিষয়টা দিয়ে শুরু হলো, জার্নিটা সেখান থেকে শুরু হলো। তাহলে এখন যদি কোটায় অন্তর্ভুক্তি করা হয়, তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে কি সরকার কি তার নৈতিক অবস্থান থেকে সরে গেলেন, কিংবা যারা বিপ্লব করেছিলেন তারা কি তাদের নৈতিক অবস্থান থেকে সরে গেলেন কিনা। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়, 90-এর গণ অভ্যুত্থানের কোনো কোটা নাই। তো 90-এর গণ অভ্যুত্থানের সম্ভবত তাদের কোনো ডিমান্ডও ছিল না। তখন যদি এরকম একটা পরিস্থিতি থাকতো যে 90-এর গণ অভ্যুত্থানের জন্য আপনি একটা কোটা ধার্য করেন, তাহলে আপনি এই 24-এর গণ অভ্যুত্থান এবং 90-এর গণ অভ্যুত্থানকেও আপনি একটু সম্মান দিলেন, সেখানেও তারাও কিছু কোটা পেলো, সেটাও হয়তো একটা করা যেতে পারে। এই সিচুয়েশনটা একটা ফানি সিচুয়েশন এই কারণে, ধরেন এখন যদি এটা এস্টাবলিশড হয় যে আপনি একটা সরকারকে উৎখাতের জন্য অথবা সরকারের বিরুদ্ধে আপনি একটা গণ অভ্যুত্থান করলে আপনি সেখানে রাষ্ট্রীয়ভাবে সুবিধাগুলো পেতে শুরু করবেন। এই মেসেজটা যদি আপনি সোসাইটিতে ইনজেক্ট করেন, সোসাইটিতে দেওয়া শুরু করেন, এরপরে যদি অন্য কোনো মানে গভর্নমেন্টকে উৎখাতের জন্য জনগণকে এভাবে প্রলুব্ধ করা হয় যে যারা আন্দোলন করবে, যারা শহীদ হবে, তারা রাষ্ট্রের এই সুবিধাগুলো পাবে বা তারা দীর্ঘমেয়াদী এই সুবিধাগুলো পেতে থাকবে, তাহলে এক শ্রেণীর মানুষ আছে যারা ভীষণভাবে উদ্বুদ্ধ হবে। আমার কাছে মনে হয় যে এই সমাজের মধ্যে এই কোটা নিয়ে যেহেতু একটা দীর্ঘ একটা বিতর্ক ছিল, এবং সেই কোটা অবশ্যই থাকতে পারে, কোটা থাকার যে যৌক্তিকতাগুলো ছিল, পিছিয়ে পড়া মানুষ বা আমাদের ঐতিহাসিকভাবে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, সে মুক্তিযোদ্ধাদের সন্তানদের বয়স তো অনেক পার হয়ে গেছে, তারা তো আর মাধ্যমিক পর্যায়ে ভর্তি হওয়ার বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার তাদের তো প্রশ্নই আসে না। এই বিষয়গুলো বিগত সরকার দীর্ঘ আলোচনার মধ্যে সেগুলো বলেছেন। কিন্তু আপনি কি রাষ্ট্রে বা বাংলাদেশের জন্য কি একটা মেসেজ ক্রিয়েট করছেন যে আমরা এই আন্দোলন সংগ্রামে বিজয়ী হলে তাদেরকে আমরা অর্থনৈতিক বা সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে সহায়তা দিতে থাকবো? তাহলে এটা যে কোনো সরকারের জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। কারণ সরকার উৎখাতের জন্য এগুলোকে যদি আপনার একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের মতো করে ব্যবহার করে বিরোধী শক্তিগুলো, তাহলে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা ব্যাহত হবে। তো আমার কাছে মনে হয় সরকার যেটা করেছে সেটা তারা চেষ্টা করেছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের ধারণা যেহেতু সোসাইটি থেকে যেন বিলীন না হয়ে যায়, সোসাইটি অলরেডি বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। তো এই ধরনের বিষয়গুলো যেন সামনে না আসে, তারা সেটাকে কন্টিনিউ করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনাগুলো দিচ্ছে বা সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। তবে সরকারকে অনেক সচেতন হতে হবে, কারণ রাষ্ট্র কিন্তু শুধু 2024-25 না, আমাদেরকে আরো ভবিষ্যতের দিকে যেতে হবে। এই যে আজকের যে সিদ্ধান্ত, সেটা 2050-এ কি ইফেক্ট ফেলবে সেটাও সরকারকে সুচিন্তিত ভাবে মাথায় রাখতে হবে। এবং সেটা মাথায় রেখে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলোকে আসলে জন আকাঙ্ক্ষা কিনা, বা জন আকাঙ্ক্ষা গুলোকে আপনি কিভাবে কোন প্যারামিটারে আপনি সেগুলোকে বিবেচনায় আনছেন, নাকি আপনাদের রাজনৈতিক এজেন্ডা। এই দুটো জায়গাতে কিন্তু একটা দীর্ঘ একটা আপনার হলো যে আমি মনে করি যে আলোচনার সুযোগ থেকে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলোকে সরকারকে অনেক বেশি ক্লারিফাই করতে হবে। জি ধন্যবাদ। জি, তানভীর হোসেন আপনাকে ধন্যবাদ। একরামুল হক সাহেব আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। একটি বিরতি নিতে হবে আমাকে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছে, আমি সরাসরি প্রশ্নে চলে যাব। একরামুল হক সাহেব, আপনার কাছে আসতে চাই বিরতির পর একই বিষয় নিয়ে। এই যে জুলাই অভ্যুত্থানে যে আহত নিহত পরিবারের সদস্যরা সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য যে কোটা রাখার যে সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তানভীর হোসেন বলছিলেন এই বিষয়ে আপনি কি বলবেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? না, বিষয়টি তানভীর হোসেন যেভাবে ব্যাখ্যা করেছেন এই বিষয়টির সাথে মোটামুটি আমি একই মত পোষণ করছি। আসলে বৈষম্যের বিরুদ্ধে তো আন্দোলনটা হয়েছিল,
এটা এটা আসলে শুধুমাত্র তো সরকার উৎখাতের আন্দোলন ছিল না, হয়তো একটা পর্যায়ে সরকার উৎখাতের আন্দোলন করেছে, কিন্তু এমন কিছু যেন সরকার না করে সমাজে আসলে সেই বৈষম্যটি আবার স্পষ্ট হয়ে ওঠে। তবে কোটার ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশে দেখেছি যে কিছু পার্সেন্টেজ খুব ন্যূনতম পর্যায়ের কিছু পার্সেন্টেজ থাকে। কারো কারো ক্ষেত্রে সেটা অনগ্রসর গোষ্ঠী হতে পারে বা যে কোনো গোষ্ঠীর ক্ষেত্রে হতে পারে। কিন্তু বৃহত্তর ভাবে বলবো যে সেরকম প্রশ্নবিদ্ধ কিছু যেন না হয়, সেটি সরকারকে অবশ্যই খেয়াল করতে হবে। যেন যেটি ওই আলোচক বলছিলেন যে আসলে জনগণেরই আকাঙ্ক্ষা আছে, জন আকাঙ্ক্ষা আছে কিনা, জন আকাঙ্ক্ষার যেন প্রতিফলন হয়, সেটা যেন অবশ্যই বৈষম্য মুক্ত ভাবে হয়। জি, একরাম হোসেন, আমি একটু ভিন্ন প্রশ্নে আপনার কাছে আসি। তা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে কমিটির সদস্য আনু মোহাম্মদের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, নাগরিক অধিকার সুরক্ষিত হওয়ার কথা, সেখানে প্রতিনিয়ত জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোয় সহিংসতা, বৈরী আচরণ, বিশ্বখ্যাত পণ্ডিতদের নাম পরিবর্তনের মতো ঘটনায় উদ্বেগ জানিয়েছে এই কমিটি এবং প্রশ্ন করেছে সরকার কাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন একরামুল হক সাহেব, সার্বিক পরিস্থিতি নিয়ে? না, প্রথমত হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তো আছেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারে না, যদিও গত কয়েকদিন ধরে কিছুটা সেরকম খারাপ খবর আমরা দেখছি না, কিন্তু প্রতিনিয়তই বেশ কিছুদিন ধরে ছিনতাই, ডাকাতি, নানান ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার মতো ঘটনা আমরা দেখছি। সেক্ষেত্রে সরকার এই মানে সরকারের যদি দুর্বলতা থাকে তাহলে সবচেয়ে বড় দুর্বলতা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথভাবে নিয়ন্ত্রণ না করা। গতকালকেও শফিকুল আলম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নিবিড় ভাবে কাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আসলে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময়ে আপনি জানেন যে বিশেষ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা আসলে যেভাবে ফাংশন করা দরকার সেভাবে ফাংশন করছে না, এবং সেই ফাংশন করার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা সেটি হলো দেখার বিষয়। এটি বিষয়। আরেকটি আপনি বিষয় বলেছেন যে সরকার কাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। সরকার, আচ্ছা, সরকার কাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন এটি আসলে আরো স্পষ্ট করে বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতেছি যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের ঝামেলা হয়েছে। এর বাইরে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে খুব বেশি আমরা সংঘাত, সহিংসতার খবর পাইনি, এবং আগের তুলনায় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি যে এখানে যেরকম হলগুলোতে সিট বাণিজ্য ছিল এবং জোর করে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হতো, এবং শুধুমাত্র ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন দলের যে সহযোগী সংগঠন কিংবা অঙ্গ সংগঠন কিংবা যে ছাত্র সংগঠন তাদের কর্মসূচি ছাড়া বাকিরা কিন্তু কর্মসূচি পালন করতে পারতো না। সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলো একমাত্র যেই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো কিন্তু ফাংশন করছে, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু ভিসি নিয়োগ বলেন, সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক ভাবে আগে যেরকম দলীয় বিবেচনা ছিল, সেক্ষেত্রে এই সরকারের সময়ও আমরা দেখেছি যে মানে উল্টো, আগে যেরকম আগে আগে যারা ক্ষমতাসীন দল ছিল তাদের সমর্থিতদেরকে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর এসব ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়তো। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি জামাত ঘরানার লোকজনকেই এসব পোস্ট গুলোতে বসানো হয়েছে। কিন্তু সার্বিকভাবে আমি বলবো যে শিক্ষাঙ্গনগুলোতে খুব কিন্তু উত্তপ্ত পরিস্থিতি নাই, এবং ছাত্র সংগঠনগুলো তাদের যে ছাত্র সংগঠনগুলো এখন অ্যাক্টিভ আছে তারা কিন্তু প্রপারলি তাদের কার্যক্রম চালাতে পারছে। জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, একই বিষয়ে আপনি কি বলবেন? আমি মানে ওই সম্মানের সহিত কিছু জায়গাতে একটু দ্বিমত পোষণ করতে চাই। প্রথমত হলো যে কিছুদিন আগে আমরা বিএনপির পক্ষ থেকে তাদের মুখপাত্র রিজভী আহমেদ সাহেব কিন্তু অভিযোগ তুলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হচ্ছে, সেরকম একটা অভিযোগ বিএনপির পক্ষ থেকে কিছুদিন আগে তোলা হয়েছিল। তো সেখান থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থা আমরা দেখি যে প্রথমত হলো যে
ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনগুলোর আধিপত্য। এখন ক্ষমতাসীন দল এখন যেটা হয়ে গেছে যে ইন্টারিম গভর্নমেন্টটাই কিন্তু একটা ক্ষমতাসীন দলের দিকে ধাবিত হয়েছে, এবং তাদেরও ছাত্র সংগঠন তারা তৈরি করেছে, কিংবা তাদের সমর্থন পুষ্ট ছাত্র সংগঠন তৈরি হয়েছে বলে এক ধরনের আমরা ইয়ে পাচ্ছি, যে আপনার হলো যে সার্বিকভাবে আমরা দেখছি। তো সেখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হলো যে নাম পরিবর্তনের একটা হিড়িক প্রায় প্রায় সব কয়টা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে হলের নাম পরিবর্তন, চেয়ারের নাম পরিবর্তন, তারপরে হলো যে আপনার বিভিন্ন ভবনের নাম পরিবর্তন, এটার একটা মোটামুটি হিড়িক চলছে। এবং সেটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এই যে নাম পরিবর্তনগুলো হচ্ছে সেটা কতটা সুচিন্তিত ভাবে হচ্ছে, সেই জিনিসগুলো আসলে আমাদের একটু মনোযোগ দিতে হবে। আনু মোহাম্মদ সাহেব এই জায়গাটাতে আমি মনে করি যে যথার্থ বলেছেন। আমি আরেকটু যোগ করতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে, এটা আমরা সবাই বুঝি যে এটা আসলে নিয়ন্ত্রণে আসেনি। মব হয়েছে, এবং মবক্রেসিতে দেশে প্রায় প্রত্যেক দিনই আমরা হলো যে লাশ পাওয়া যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, রেপ হচ্ছে, এই তথ্যগুলো আমরা পাচ্ছি। এবং সংবাদ মাধ্যমের বাইরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক তথ্য আসছে, সেগুলো রেফারেন্স সহ আসছে। আজকের একটা ঘটনা যদি আমি যদি আপনাদের দৃষ্টিতে আনি, সেটা হলো যে লালমাটিয়াতে দুজন নারীকে লাঞ্ছিত করা হয়েছে, সেটা হলো তারা ধূমপান করেছে। তো প্রশ্ন এসেছে যে রমজান মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে আহ নারী পুরুষ কেউ প্রকাশ্যে ধূমপান করবে না, ধূমপানের একটা আইন আছে, কিন্তু ধূমপায়ীদেরকে পাবলিক যে টর্চার করবে সেটা কোথায়, সেটা সেরকম তো কোনো আইন নাই। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে যে আমরা মানে জনতুষ্টি এবং আইন দুটো কিন্তু ভিন্ন বিষয়। জন আকাঙ্ক্ষা হলো যে রমজান মাসে আপনি বাইরে মানে রমজান মাসে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি মানুষের, মুসলিম পপুলেশনের সেন্টিমেন্ট যে বন্ধ রাখতে হবে। কিন্তু বাংলাদেশের সংবিধানে তো যারা রোজা রাখেন না, বা যারা আপনার হলো যে অনেকে অসুস্থ আছেন, কিংবা অনেকে শারীরিক সীমাবদ্ধতা আছে, কিংবা অনেকে আছে অন্য অন্য ধর্মের প্র্যাকটিশনাররা আছে, তো তাদের জন্য তো আপনার হলো হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে হবে। এখন এই জায়গাতে একটা জিনিস হলো যে আইন কি বলছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যারা এখন সরকারের ক্ষমতায় আছেন তারা তাদের বক্তব্যে কি বলছে, তাদের বক্তব্য কি দেশের সংবিধান বা আইনকে রিফ্লেক্ট করে কিনা। আমি যে জায়গাটাতে বেশি হতাশ হচ্ছি যে এই ঘটনাগুলোতে খুব চটজলদি একটা অপিনিয়ন দেয়া হচ্ছে, সেটা আইনের সাথে কোনোভাবে সঙ্গতিপূর্ণ না। আবার এই সমস্যাগুলোর ডিটেইলে যে সমাধান করা দরকার সেটা কিন্তু কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখছি না। এই যে রোজার মাসে আমাদের এর আগে যেটা বলে দেওয়া হয়েছে 2000 টাকার বেশি নিয়ে আপনি হলো যে বাইরে যাবেন না। এখন আপনি জানেন যে শপিং মলগুলো যে অবস্থা, আপনি আপনার পরিবারের 4 জন সদস্যের জন্য আপনি পোশাক কিনতে যাবেন, আপনি 2000 টাকা নিয়ে গেলে কি আপনি কিনতে পারবেন? সো নিরাপত্তা আমাদের দরকার, জনগণের দরকার, সেই জায়গাটাতে রাষ্ট্রকে একটা স্ট্রং ভূমিকা নিতে হবে, পুলিশকে একটা স্ট্রং ভূমিকা নিতে হবে। আমরা যেটা প্রত্যাশা করতে চাই সেটা হলো যে সরকার এবং সরকারের যত ইনস্টিটিউশন আছে সবাই মিলে এই জায়গাটাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে ব্যাপকভাবে মনোযোগ দিবে, অন্তত এই রমজান মাস জুড়ে এবং ঈদের সময় কোনো অপ্রীতিকর অবস্থার মধ্যে যেন পড়তে না হয়। কারণ আপনি প্রতিদিন রাতে যেভাবে গাছ ফেলে রাস্তায় ডাকাতি হচ্ছে, যদি সেই ডাকাতি কন্টিনিউ হতে থাকে তাহলে ঈদে মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে বাড়ি যেতে পারবে না। তো তার যে আশঙ্কা, যে ভয়, সে ভয় কিন্তু রাষ্ট্রকে দূর করতে হবে এবং রাষ্ট্রকে এই দায়িত্ব নিতেই হবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ একরামুল হক সাহেব। আপনার কাছে একটু আসি, এই যে ছাত্র তরুণদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে তারা একটি মধ্যপন্থার দল হতে চায়, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক, এই কথাগুলো তারা বলছে। আমরা যদি দেখি যে বিএনপির পক্ষ থেকে একটি ইঙ্গিত যেটি পাওয়া যাচ্ছে, তারা বলছে যে সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি, এগুলো আসলে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেটাকে বিলম্বিত করানোর জন্য তারা আসলে, এটি তাদের একটি বার্তা যে তারা আসলে এই জন্য এই কথাগুলো বলছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন একরামুল হক সাহেব? দেখেন, নাগরিক পার্টি আত্মপ্রকাশের দিন যে বিষয়গুলো বলেছে, আপনি যেটা বলছেন যে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন,
একই সাথে তাদের যে স্লোগান জি, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। জি, এইসব বিষয়গুলো আলোচনা হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু নতুন কিছু না। হয়তো আত্মপ্রকাশের দিন এগুলো আবার সামনে আসছে, কিন্তু তারা কিন্তু গণপরিষদের কথা আগে থেকে বলছেন, সেকেন্ড রিপাবলিকের কথাও আগে থেকে বলছেন। এখন আসলে বিষয় হচ্ছে যে নাগরিক পার্টি তাদের আনুষ্ঠানিক কার্যক্রমগুলো কিভাবে হাতে নিবে, সেটা হলো দেখার বিষয়। এখনো পর্যন্ত তারা কিন্তু আত্মপ্রকাশের পরে মিডিয়ার সামনে খুব একটা আনুষ্ঠানিকভাবে আসেনি, এবং তাদের কার্যক্রম দলগতভাবে আমরা খুব একটা এখনো দেখিনি। বিষয় হচ্ছে যে সরকার সরকার উৎখাত করার আন্দোলন কিংবা একটা বিপ্লব সাধন করা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে একটা রাজনৈতিক দল করা, সেই দলের নেতৃত্ব দেওয়া, সেই দলের নানান যে মেরুকরণ, সেই মেরুকরণ গুলোকে ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া, এটা কিন্তু চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত নাগরিক পার্টির যে বিষয়গুলো আমরা দেখছি, এগুলো কিন্তু এক ধরনের বিপ্লবী দল হিসাবে, বিপ্লবী গ্রুপ হিসাবে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো রয়েছে। কিন্তু বিপ্লব আর রাজনীতি নির্বাচন, এটা কিন্তু দুটা কিন্তু দুই রকম। বিপ্লব এখানে বিপ্লবের সাথে যেরকম আবেগ আছে, সাহস জড়িত, কিন্তু অন্যদিকে রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক ধরনের দীর্ঘমেয়াদী কৌশলের দরকার হয়, দীর্ঘমেয়াদী নীতি পদ্ধতির প্রয়োজন হয়, এখানে আসলে বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। এবং এই যে নানান গোষ্ঠীর সমন্বয়ে যে বিপ্লব সাধন হচ্ছে, এখন এই নানান গোষ্ঠীকে নিয়ে একসাথে আহ মানে পথ চলা শুরু করা, পথ চলা, কিংবা নানান মতাদর্শের লোককে, যেটি যেটি আপনি বলছেন যে তারা বলছে তারা মধ্যপন্থার দল হতে চায়, এই যে নানান নানান মত পথকে একই বিন্দুতে নিয়ে আসা, এটা কিন্তু খুব সহজ কোনো বিষয় না। আমরা আসলে এই বিষয়গুলো বুঝতে পারবো নাগরিক কমিটি তাদের এখনো কার্যক্রম। গঠনতন্ত্র এখনো করে, এখনো তাদের গঠনতন্ত্র এখনো করেনি। গঠনতন্ত্রের বিষয়গুলো আসলে কিভাবে আসছে আমরা সেটা দেখতে পাবো। সেখানে আসলে গণপরিষদের কথা বলা আছে কতটা, দ্বিতীয় রিপাবলিকের কথা কি বলা আছে, তাদের স্লোগান আসলে কি, তাদের লক্ষ্য কি, সেখানে হয়তো আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। এখনো যেটা আসলে এটা ভাষা, এই বিষয়গুলোর সঠিক ব্যাখ্যা তাদের দিক থেকেও আসলে আসেনি। জি, একরামুল হক স্যার, ধন্যবাদ। তানভীর হোসেন, একই বিষয়টা আপনার কাছে আসি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি এবং নানান আলোচনা হচ্ছে, সাথে একটু যোগ করি আমরা যেটি দেখতে পাচ্ছি, জাতীয় নাগরিক কমিটি কি করবে, যেমনটা বলছিলেন একরামুল হক সাহেব, তাদের গঠনতন্ত্র কি হবে, তাদের কর্মকাণ্ড কার্যক্রম, এগুলো হয়তো সামনে আরো বলে দিবে। এবং একদিকে কিন্তু অন্যান্য বড় রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ অধীর আগ্রহ রয়েছে, আমরা দেখতে পেরেছি। সাথে একটু যোগ করি আমি, যে বিষয়ে আলোচনা চলছিল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি ওই দিন অনুষ্ঠানে ছিলেন। পরবর্তী তিনি বলেছেন যে রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন তিনি পাননি। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, তানভীর হোসেন? ধন্যবাদ। যেটা হয়েছে, মানে সম্মানিত আলোচকও যথার্থ বলেছেন। আসলে খুব বেশি রকমের লিটারেচার কিন্তু এখনো পাবলিশড হয়নি, বা খুব বেশি রকমের বক্তব্য কিন্তু এখনো আসেনি। খুব আর্লি টু লাইক কমেন্টস অন দিস, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হয়েছে, আমি যতখানি পড়ার সুযোগ পেয়েছি, তাতে আমি যেটা দেখলাম যে তারা বিরুদ্ধ মুজিববাদ তারা তাদের এজেন্ডার মধ্যে বলেছে। তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মিলিয়ে আন্দোলনের যে ফ্যান্টাসি, সেই ফ্যান্টাসি থেকে এখন আসলে তারা কতটা বেরিয়ে আসতে পেরেছে সেটা একটু আসলে মাথায় রাখতে হবে। আপনাকে আমি একটু বলে দিই, মিডিয়া অ্যাটেনশন পাওয়াটা কিন্তু ভোটের রাজনীতিতে কোনো কিছুই বিচার করে না। আপনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কজন ছাত্র আছে, আপনি রায়ের বাজারে যদি আপনি যান, সেখানে আপনি তার থেকে দ্বিগুণ মানুষ পাবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আলোচনা হচ্ছে, আপনার হলো নাগরিক পার্টি কি আলোচনা হচ্ছে, এই যে রায়ের বাজারে যে মানুষরা আছে, মোহাম্মদপুরে যে মানুষরা আছে, তাদের ভোটের হিসাব কিন্তু এই আলোচনার মধ্যে নির্ভর করে না। সুতরাং ভোটের রাজনীতি, দীর্ঘমেয়াদী রাজনীতি করার জন্য যে ধরনের কৌশল দরকার, যে ধরনের জনসম্পৃক্ততা দরকার, সেটা কিন্তু আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, যে আমরা যে বিষয়গুলো নিয়ে কমেন্ট করছি, সেই কমেন্ট গুলো মেইনলি বেসড অন আওয়ার মিডিয়া ইনফরমেশন।
এখন আপনি দেখেন যে এখানে তারা যেটা বলেছে, তারা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল হতে চাচ্ছে। তো বিএনপি তো বাংলাদেশের মধ্যপন্থার রাজনৈতিক দল, কিংবা জাতীয় পার্টি নিজেই মধ্যপন্থার রাজনৈতিক দল। আপনি যদি বলেন যে আওয়ামী লীগ তো লেফটিস্ট না, আওয়ামী লীগ নিজেও মধ্যপন্থার রাজনৈতিক দল ছিল, কিংবা তারা এখন কাজ করতে পারছে না, হয়তো ভবিষ্যতে আবার তারা কাজে ফিরবে। তারপর যেটা হয়েছে, তাহলে বাংলাদেশে বামপন্থী যে দলগুলো আছে তারাও কিন্তু একটু, আমি যদি খুব নির্ভয়ে বলার চেষ্টা করি, তারাও সংখ্যালঘু। চরম ডানপন্থী যারা আছে তারাও কিন্তু জনসম্পৃক্ততা তাদেরও কিন্তু কম আছে। বাকি সবাই কিন্তু মধ্যপন্থা রাজনৈতিক দল। এদের মধ্যে বিরোধটা যেটা হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে তারা প্রতিনিধিত্ব করে, কিংবা তারা সেই প্রতিনিধিত্বের অংশীদারিত্ব অন্য কারো হাতে ছাড়তে চায় না, বা তারা সেটাকে বহন করে। অন্য যারা এসছে তারা আওয়ামী বিরোধিতাটাকেই মধ্যপন্থা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। কিন্তু এই জায়গাটাতে যে শূন্যতা তৈরি হচ্ছে সেটা হলো যে নতুন যে প্রজন্ম, এই যে প্রজন্ম এবার 24-এ বিপ্লব করলো, 5 বছর পরে তারাই কিন্তু পুরনো হয়ে যাবে, নতুন প্রজন্ম আসবে। তাদের উপযোগী করে রাজনীতির চিন্তা ভাবনা কিন্তু আমাদের করতে হবে। এবং যেটা আমরা প্রথম থেকে যেটা শুনে আসছিলাম, যেটা হলো যে অল ইনক্লুসিভ পলিটিক্স হবে, তো সে অল ইনক্লুসিভ পলিটিক্সটাই আসলে আমরা দেখতে চাইবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। একরামুল হক সাহেব, ছোট্ট করে আমি প্রশ্ন করি, আমাকে যদি 1 মিনিট একটু বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে কতটা নিরপেক্ষ থাকতে পারবে, এটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এর একটি অন্যতম বড় কারণ হচ্ছে যে তরুণদের যে নতুন রাজনৈতিক দল, আপনি জানেন, এটি আমি আর বেশি বলবো না। এই বিষয়ে আপনি কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টি? গতকালও শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, যে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, আমরা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আর সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই, এটাই সরকারের কাজ। কিন্তু এটা সত্যিকার অর্থেই চ্যালেঞ্জ, যেহেতু ডক্টর ইউনূস বলেছেন যে ছাত্ররাই তাকে ক্ষমতায় এনেছেন, আর সেই ছাত্ররাই এখন রাজনৈতিক দল গঠন করেছে। সেক্ষেত্রে চ্যালেঞ্জ তো অবশ্যই ইচ্ছে, ছাত্রদের একটা অংশ সরকারের মধ্যে এখন রয়েছে। এটা সামনের দিনে বোঝা যাবে আসলে সরকার, যেহেতু এই রাজনৈতিক দলটি মাত্র তাদের কার্যক্রম শুরু করলো, সামনের দিনে তাদের অ্যাক্টিভিটিস এবং সরকারের অ্যাক্টিভিটিস এর উপরে নির্ভর করবে যে আসলে নির্বাচনে কতটা নিরপেক্ষভাবে এই সরকার ভূমিকা রাখতে পারে। জি, একরামুল হক সাহেব, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন, দেখা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।